শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান ইজি। আজকে আমরা সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলী এবং সেই সঙ্গে রাজনীতির বিভিন্ন বিষয়ে যেগুলো রয়েছে সেসব নিয়ে আজকে মূলত আলাপ করব। আমাদের আজকের আলাপের বিষয় সাম্প্রতিক, আর সেই আলাপে আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মোস্তফা কামাল, লেখক, সাংবাদিক, কলামিস্ট, এবং সেই সঙ্গে রয়েছেন ডক্টর আসিফ এম শাহান, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। আমরা দেখলাম যে ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলছিলাম, সেটি হচ্ছে প্রথম ধাপে দেখলাম 13 জেলায় 37,000-এর বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হলো সরকারের পক্ষ থেকে। এর মাধ্যমে নগদ অর্থ পাবে দরিদ্র পরিবারগুলো। প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন যে কৃষক কার্ডও আগামী মাসের মধ্যে দেওয়া হবে এমন একটা আশ্বাসও তিনি দিয়েছেন, আভাসও তিনি দিয়েছেন। তো এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আসলে নারীর ক্ষমতায়ন, পরিবারের যে জীবনমান উন্নয়নের কথা বলা হচ্ছে, এখন সামাজিক সুরক্ষা, আর্থসামাজিক পরিস্থিতি আসলে কতটা বদলাবে সেই প্রসঙ্গ তো এসেই যায়। এবং সেই সঙ্গে এই ধরনের যে প্রকল্প, সেই প্রকল্পগুলোতে আমরা দেখি যে নানা রকম অনিয়ম, দুর্নীতির এক ধরনের শঙ্কা থাকে। সঠিক মানুষের কাছে, যাদের উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড, তাদের কাছে পৌঁছায় না অনেক ক্ষেত্রে। সেটি এড়ানোর কি প্রক্রিয়া, এবার ডক্টর আসিফ শাহান আপনাকে দিয়ে আলাপ শুরু করতে চাই। ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম থাকার যে ইতিহাসটা সেটা অনেক পুরনো। আপনি যদি দেখেন একদম স্বাধীনতার পর থেকেই, স্পেসিফিক্যালি 74-এর দুর্ভিক্ষের পরে আমাদের ভিজিডি যে প্রোগ্রামটা, সেটার মাধ্যমে আমাদের সোশ্যাল সেফটি প্রোগ্রামগুলো শুরু হয়েছে। এখন বর্তমানে বাংলাদেশে প্রায় 100টারও বেশি সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আছে এবং আমরা প্রায় জিডিপির প্রায় 1.5% মতো আমরা এখানে ব্যবহার করি। এখন এর মাঝখানে আমরা নতুন একটা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম এখানে ইন্ট্রোডিউস করছি। যে প্রশ্নগুলো চলে আসে যে আগের সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামগুলোর যদি আমরা দেখি, তাহলে আমরা যেটা বলি যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামগুলোতে দুই ধরনের ভুল হয়। আমরা যেটা বলি হচ্ছে এক্সক্লুশন এরর আর ইনক্লুশন এরর। এক্সক্লুশন এররটা হচ্ছে গিয়ে আপনি এসেনশিয়ালি কোনো একজন যোগ্য লোক, কিন্তু তিনি নির্বাচিত হলেন না সেফটি নেটগুলো ভোগ করার জন্য। আর ইনক্লুশন এরর হচ্ছে আপনি এমন লোককে নিয়ে আসলেন যিনি হচ্ছে গিয়ে সেফটি নেট পাওয়ার যোগ্য না। এই ধরনের আমাদের বর্তমানে যে সোশ্যাল সেফটি নেটের যে কাঠামোটা আছে, আমরা যেটাকে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বলি, সেটা একটা নির্দিষ্ট প্রকৃতিতে বা নির্দিষ্ট উপায়ে চলছে। এবং সেটার মাঝখানেও 2020 সালে যে একটা রিভিউ হয়েছিল, সেখানে দেখা গেছে যে এই ইনক্লুশন এবং এক্সক্লুশন এররের সংখ্যা হচ্ছে ভয়াবহ লেভেলের বেশি। ওই রকম একটা জায়গায় এসে আমি এই ফ্যামিলি কার্ডটা ইন্ট্রোডিউস করাটাকে আমি দুই দিক থেকে স্বাগত জানাই। একটা দিক হচ্ছে যে এইটা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির একটা অংশ ছিল। সো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করাটা বিএনপির কাইন্ড অফ একটা এথিক্যাল বাউন্ডারির মধ্যে বা পলিটিক্যাল ইস্যুর মধ্যেও পড়ে, সেটাকে বিএনপি বাস্তবায়ন করছে, সেটা হচ্ছে একটা ভালো দিক। দ্বিতীয়ত যে জিনিসটা, যে আপনি যদি দেখেন এখানে কিন্তু ফ্যামিলি কার্ড ইন্ডিভিজুয়ালকে দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে ফ্যামিলিকে। সো আপনার এই বেনিফিটটা দেওয়ার একক হচ্ছে ফ্যামিলি। এইটা একটা ভালো দিক, যে এর ফলে যেটা হবে হচ্ছে কি আপনার ওভারঅল ফ্যামিলির ওয়েলফেয়ারের জন্য এটা ব্যবহৃত হবে। দ্বিতীয় যেটা একই সাথে এটার সাথে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে এটা আবার দেওয়া হচ্ছে মহিলাকে। সো ফিমেল এম্পাওয়ারমেন্ট, এবং বিভিন্ন ধরনের স্টাডিতে দেখা গেছে যে আপনি যখন হচ্ছে সোশ্যাল সেফটি নেটের বেনিফিশিয়ারি যখন মহিলা হন, তখন যেটা হয় কি, সেটা ফ্যামিলির ওয়েলফেয়ারে কাজ করে বেশি। দেখা গেছে যে মহিলারা যখন বেনিফিটটা পান, তখন হচ্ছে সেটা নিউট্রিশনের উন্নতি হয়, সেফটি আপনার ফুড সিকিউরিটি যেটা, সেটার উন্নতি হয়, এডুকেশনের উন্নতি হয়। সো মহিলাদের স্পেসিফিক্যালি টার্গেট করাটাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন আমরা যেটা দেখেছি যে এইখানে যেটা করা হচ্ছে, আমরা যেটা বলি প্রক্সিমিন টেস্টিং, এইটার মাধ্যমে এটার বেনিফিশিয়ারিদেরকে সিলেকশন করা হচ্ছে। এটার করার একটা বড় কারণ হচ্ছে আপনি যখন ইনকাম ডাটার উপর সম্পূর্ণ নির্ভর করতে পারেন না, তখন কিছু ক্রাইটেরিয়া সেট করে হাউসহোল্ডগুলোকে আইডেন্টিফাই করে। এবং এই হাউসহোল্ডগুলোকে আবার হচ্ছে আপনার, কারণ এক একটা হাউসহোল্ড তো সবসময় একই অবস্থায় থাকে না, কিন্তু দারিদ্র্যসীমার উপরে উঠে যাচ্ছে, নিচে যাচ্ছে, তাহলে এইটাকে কিন্তু আবার আপনার রেগুলার মনিটর করতে হবে যে আপনার কোন হাউসহোল্ডগুলো নেমে যাচ্ছে, নতুন হাউসহোল্ডগুলোকে আপনি ইনক্লুড করছেন কিনা। এই জায়গাগুলোতে হচ্ছে কি আপনার একটা ব্যালেন্স। এখন সমস্যা যেটা হচ্ছে যে আমাদের গ্রিভেন্স রিডারেশন, ধরা যাক কোনো একটা ফ্যামিলি যে এটা পাওয়ার যোগ্য মনে করছে, সে এটা পাচ্ছে না, সে আসলে সেটার জন্য কি কোথায় হচ্ছে গিয়ে প্রতিকার অভিযোগ জানাবে, প্রতিকার কোথায় পাবে? হ্যাঁ, এইটার একটা স্ট্রাকচারটা আমাদের এখনো পর্যন্ত প্রচন্ড উইক। সো আপনি যদি এটা ইন্ট্রোডিউস করতে চান, এবং আপনি এখানে প্রায় 60,000 কোটি টাকার মতো আপনি হচ্ছে বাৎসরিক যখন এটা ফুল ফেজে যাবে, যখন হবে, হ্যাঁ, সেটা ইসে করবেন, এবং আপনি আসলে পুরো ফ্যামিলি হাউসহোল্ডগুলোকে আপনি এটাতে কভার করার চেষ্টা করছেন। একটু শুনবো আপনার কাছে, একটু মোস্তফা কামালের কাছে ঘুরে আসে। এই যে 60,000 কোটি টাকা বছরে, এটা সংস্থানও তো সরকারকে করতে হবে, সেটার ব্যাপারে একটু শুনবো। মোস্তফা কামালের কাছে একটু যাই। মোস্তফা কামাল ভাই, মানে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এটা তো একটা আসলে আমরা দেখলাম যে নির্বাচনী আসলে প্রতিশ্রুতির অংশ ছিল বিএনপির। সেই ম্যানিফেস্টো কিন্তু বেশ সাড়াও ফেলেছিল। সামনে তো স্থানীয় সরকার নির্বাচন। এখন
কেমন ইম্প্যাক্ট ফেলবে? মানে প্রকল্পগুলো তো বাস্তবায়ন হতে শুরু করেছে, যদি সঠিক মানুষের কাছে এই অর্থগুলো না যায় বা সঠিক মানুষের কাছে না পৌঁছায় এই সহায়তা, তাহলে তো দুর্নীতির অভিযোগ যদি আসে, সামনে যে স্থানীয় সরকার নির্বাচন, সেখানে তো ভোটের মাঠে এটা ব্যাকফায়ারও হতে পারে। জি, ধন্যবাদ আপনাকে, সহ আলোচক প্রফেসর শাহানকেও ধন্যবাদ। প্রথমত আমরা কিসে অভ্যস্ত ছিলাম এক সময়, যে নির্বাচন আসলে কিছু ওয়াদা দিতে হয়, তো আবার ওয়াদা যে রক্ষা করব ওই ওয়াদা না দিলেও চলে। তো এবার কিন্তু আমরা ব্যতিক্রম দেখেছি যে ওয়াদাও দিতে হয়েছে, ওয়াদা রক্ষা করবেন ওই ওয়াদাও দিতে হয়েছে। তো ক্ষমতায় আসার বিএনপি ক্ষমতায় আসার 22 দিনের মধ্যে সম্ভবত, অর্থাৎ নির্বাচনের সময় বা ভোটের সময় যে কালিটা লাগানো হয়েছিল, কারো কারো ওই কালিটা এখনো আছে। ঠিক এরকম সময়ে ওয়াদা বাস্তবায়নের একটা প্রক্রিয়া আজকে শুরু হলো, অবশ্যই নান্দনিক দিক। এই গেল একটা। এর বিপরীতে আমাদের আগে ছিল, বিশেষ করে বিগত 3টা টার্মে খুব একটা ওয়াদা দিতে হয়নি, কারণ ভোট তো আমিই পাবো, ওয়াদার খুব একটা দরকার করে না। তারপরে মাঝে মধ্যে ওয়াদা ছিল। কেমন ওয়াদা ছিল? যে হয়তো বা ওই এলাকাতে কোনো নদী নাই, খাল নাই, তারপরে কয়েকটা ব্রিজের কথা বলে দিলাম, সামনে যারা আছে তারা হাততালি দিয়ে দিল। কিন্তু ফাংশনালি কয়েকটা কিন্তু হয়েছে। উন্নয়নের প্রতিশ্রুতি। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা তো ছিলই, আরও বেড়েছে। এগুলো নিয়ে আমরা এক ধরনের বাজে কাজ দেখেছি। আপনি যথার্থ প্রশ্ন করেছেন, এটা অবশ্যই সরকারের জন্য সহায়ক, অর্থাৎ সতর্কতার জন্য প্রশ্নটা এনেছেন, যে সাবধান থাকার বিষয় আছে। তো ফ্যামিলি কার্ড যখন কথাটা আসে, একটা সময় যখন বিধবা ভাতার কথা ছিল, দেখা গেছে কোন বিধবা, অর্থাৎ আওয়ামী লীগ পরিবারের বিধবা হলে উনি পেয়েছেন। কোন বয়স্ক, যিনি আওয়ামী লীগ পরিবারের বয়স্ক, তিনি মানে পেয়েছেন। দলীয় লোকজন এই সুবিধাগুলো পেতেন। ওই জায়গা থেকে এবার নতুন একটা উপাদান যোগ হয়েছে, সামনে স্থানীয় সরকার নির্বাচন। দুটা বিষয়, একটা হচ্ছে যে ওয়াদা রক্ষা করার স্বভাব বৈশিষ্ট্য জনগণ দেখেছে, স্বাভাবিকভাবে সেটা নির্বাচনে প্রভাব ফেলবে। আবার এই ফ্যামিলি কার্ড নিয়ে কথা হয়েছে কিন্তু খুব বেশি, তুচ্ছ তাচ্ছিল্য হয়েছে, অর্থাৎ যাদেরকে আমরা বিরোধী দল বলছি, এখনো সংসদ শুরু হয়নি, কিন্তু তাদের বিরোধিতার ফাংশন কিন্তু আমরা নির্বাচনের সময়ে দেখেছি। তুই তুকারি করে কথা বলা হয়েছে। পরক্ষণে তারা কিন্তু আবার আরেকটা প্রস্তাব দিয়েছে ওয়াদার মতো করেই, যে ফ্যামিলি কার্ডের চেয়েও তারা আরও বেশি কিছু করতে চায়। সেটাও কিন্তু ভালো দিক। আমরা ইতিবাচকভাবেই যদি দেখি, যে যেন কারো কার্ডের ধার ধারতে না হয়, অর্থাৎ ভাতা বা ভিক্ষা, রেশন বা রিলিফ এসবে যেন যেতে না হয়, সক্ষম করে তুলবে তারা প্রতিটি মানুষকে। এটাও ভালো দিক, ইতিবাচক দিক। তো তত ভালোতে আমরা এখনো যেতে না পারলেও অন্তত ভাতার কাজটা যেহেতু শুরু হয়েছে বা কার্ডের কাজটা যেহেতু শুরু হয়েছে, লক্ষণ ভালো বলা চলে। কিন্তু আসিফ খান যেটি বলছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। যদি কেউ অভিযোগ করতে চান বা যার কাছে পৌঁছানোর কথা, তার কাছে যদি না পৌঁছে থাকে, তাহলে সেই জায়গাটি, সেই প্ল্যাটফর্মটি তৈরি করতে হবে। এই কারণে, আগের অভিজ্ঞতার কারণে। তো আমরা যখন নমুনাটা ভালো দেখছি, আপনি সেটি বলছিলেন দলীয় লোকের কাছে বেশি গিয়েছে, নমুনা যদি ভালো দেখি, নিয়তটা যদি সাপ দেখি, হয়তো বা আপনার তো অভিযোগ করা নাও লাগতে পারে। আজকে যতটুকু হয়েছে তাতে আমি যতক্ষণ নিউজ টেবিলে ছিলাম, সারাদিন এই নিউজটাতে বেশি অ্যাটেনশন দিতে হয়েছে। কোথাও কোনো ত্রুটি বা অভিযোগের কিছু কিন্তু পাইনি। আসিফ খানের কাছে খুব সংক্ষেপে শুনে বিরতিতে যাব, যে রাজস্ব সক্ষমতা দ্রুত যদি আমরা আসলে সম্প্রসারণ করি, তাহলে তো আসলে চাপ তৈরি হতে পারে। না, এখানে কয়েকটা ব্যাপার, যে আমরা একটু জাস্ট আমি খুব সংক্ষেপে, আমরা আগে যে প্রোগ্রামগুলো দেখেছি, ধরেন আমাদের আগে ভিজিডি কার্ড ছিল, ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট। সেখানে যেটা হয়েছে, লেটস আপনার একটা সার্টেন ক্রাইটেরিয়া থাকে, যে ক্রাইটেরিয়াগুলো যারা ফুলফিল করবে তারা এই কার্ডের জন্য উপযুক্ত। এখন এই কার্ডটা কিন্তু এই বেনিফিশিয়ারি সবাই পেতেন না। আপনি ধরা যাক হচ্ছে গিয়ে আপনার এরকম বেনিফিশিয়ারির সংখ্যা 1 লাখ, বা কোনো একটা ইউনিয়নে এরকম বেনিফিশিয়ারির সংখ্যা 500, ওই ইউনিয়নে কার্ড দেওয়া হচ্ছে 50টা। যখন আপনি 50টা 500 জনের মধ্যে দিবেন, ডিস্ট্রিবিউট করবেন, তখন কিন্তু ওই যে আপনি কাকে দিচ্ছেন না সেটার একটা প্রশ্ন আসে। এইটার ক্ষেত্রে যেটা ভালো দিক, সেটা হচ্ছে কি, এটাকে লার্জ স্কেল একটা ইউনিভার্সালের মতো করা হচ্ছে। তার মানে একটা ক্রাইটেরিয়া সেট করা হচ্ছে, যেটা বলছেন যে প্রক্সিমিটি টেস্টিংয়ের মাধ্যমে, যে এই ক্রাইটেরিয়া যেসব ফুলফিল করবে এই সকল হাউসহোল্ড হচ্ছে পসিবল বেনিফিশিয়ারি। যারা এইটার বেনিফিশিয়ারি হবেন তারা কিন্তু সবাই পাবেন। ওইখানে কিন্তু 500 থেকে 50 এখন পর্যন্ত আমি যেটা দেখেছি। কিন্তু আপনি যে কথাটা বললেন, যে আপনি যখন এরকম ইউনিভার্সালের দিকে যান, এটা দুইটা ইস্যু। একটা যেটা আমরা একটু আগে বললাম, যে আপনার গ্রিভেন্স রিড্রেসের সিস্টেমটা কি থাকছে। দ্বিতীয়ত, যে ওই যেটা আপনি বললেন, যে এরকম রাজস্ব এবং যে পরিমাণ টাকা, এইটার এক্সাক্ট প্ল্যানটা সরকারের কি, এটা আমার কাছে এখনো পরিষ্কার না। একটা যেটা আছে, যে আপনি যদি ধরেন ফর ইনস্টেন্স আপনি যদি ফ্যামিলি কার্ড দেন,
তাহলে আমাদের আগের যে সেফটি নেট প্রোগ্রামগুলো ছিল সেগুলোর অনেকগুলো তো আপনি একই হাউস হোল্ডে তো আপনার 2টা বা 3টা দিতে পারবেন সেফটি নেট না। প্রোগ্রাম দেওয়ার Merge করতে হবে আপনাকে। হ্যাঁ, মার্চ করতে হবে। আপনি যখন মার্চ করবেন তখন হচ্ছে কি আপনার সেখান থেকে কিছু অর্থ আপনার সাশ্রয় হওয়ার একটা পসিবিলিটি তখন সেটা করে বাজেট সংস্কার করাটা সুবিধা এখন হবে। ওইটা আমরা করছি কিনা বা গভর্নমেন্ট ওটা সামনের দিনগুলোতে আমরা জানতে পারবো। একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটা বিরতির পর আবার ফিরে আসছে এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরলাম এখন প্রকাশে। আরেকটি দিনের আলোচিত যেটি ঘটনা সেটি হচ্ছে আমরা দেখলাম যে কথোপকথন ফাঁস, মানে জামিনের জন্য 1 কোটি টাকা চান প্রসিকিউটর, এমন একটি অভিযোগে এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে আজকে সব জায়গাতেই, সব গণমাধ্যমেই। এখন প্রশ্ন যে এসে যায় সেটি হচ্ছে, যদি তার বিরুদ্ধে অভিযোগটি প্রমাণিত হয়, তদন্ত সাপেক্ষে সত্য বলে প্রমাণিত হয়, তাহলে ট্রাইব্যুনালের যে বিচার কাজ সেখানে ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে কিনা, সুবিচার হচ্ছে কিনা, সেটি নিয়ে তো এক ধরনের প্রশ্ন এসেই যায়। টিআইবি আজকে এটি নিয়ে একটি প্রতিক্রিয়া দিয়েছে। তারা বলছে বিচার প্রক্রিয়া নিয়ে মানুষের আস্থার সংকটও দেখা দিতে পারে। মোস্তফা কামাল ভাই, সংকটের মধ্যে দেখা দিয়েছে। আজ যেই সংবাদটি প্রচার হয়েছে গুরুত্বের সাথে, অর্থাৎ মূলধারার গণমাধ্যমে, এর আগ পর্যন্ত গত কয়েকদিন কিন্তু আমরা সেটা সোশ্যাল মিডিয়া দেখছিলাম। তো আবার দেখেন আপনি, আইনের লোকদেরকে নিয়ে বেআইনি যে কাণ্ডটা, এটা কিন্তু গোটা বিচার বিভাগকে এরই মধ্যে আহত করে ফেলেছে। আবার ঘটনাচক্রে শুধু বিচার বিভাগের মধ্যেই থাকানি, শিক্ষকও এখানে যুক্ত হয়ে গেছেন। এটা কিন্তু দুদিক থেকে আমাদের জন্য উদ্বেগের এবং লজ্জার। এই নিয়ে কথা বলাটাও কিন্তু নিজস্ব জায়গা থেকেও একটু কষ্টকর। একদিকে বিচার প্রক্রিয়া নিয়ে যখন প্রশ্ন দেখা দিল, তার আগে আপনার বোধহয় মনে থাকার কথা কিছুদিন যেটা বিচারের বাইরে, কিন্তু আবার কাজটা বিচারের, অর্থাৎ যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে সীমান্ত পার করিয়ে দেয়া অথবা তাদেরকে লুকিয়ে রাখা, এইসব কাজে দেখা গেছে সেটা সিভিলিয়ান পর্যায়ে, কিন্তু বিচারিক কাজ কিন্তু এক ধরনের সেটা হয়েছে। তার মানে কি দাঁড়ালো, যে যাদেরকে আমরা সিভিলিয়ান বলছি বা আমজনতা বলছি, প্রকারান্তরে রাজনীতিবিদ, কোনো না কোনো দলের নেতার আশ্রয়ে প্রশ্রয়ে তারা কোথাও না কোথাও থেকেছেন। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এও দেখেছি আমরা যে আওয়ামী লীগের মন্ত্রীরা বা এমপিরা পালাতে গিয়ে কে কাকে কত দিয়েছেন, হয়তো সোশ্যাল মিডিয়া বলে আমরা গুরুত্বটা দেইনি। এখন যখন স্বয়ং এমন একটা বিশেষ আদালতে এই প্রশ্ন এসে গেল, যিনি অভিযোগ করেছেন তিনি অপরাধী, তার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, তাহলে আমাদের কিন্তু উদ্বেগ আরও থাকছে যে সামনের দিনগুলোতে আরও কার সাথে কি লেনদেনের, কার কি সওদাগরি হয়েছে, কিংবা আগে যে দোকানদারি হয়েছে, আগে যে বিচারগুলো হয়েছে ওগুলোর মধ্যে এই ধরনের কোনো কাণ্ডকীর্তি আছে কিনা, আমাদেরকে কিন্তু একদিকে অপমানিত করছে, লজ্জিত করছে, আর উদ্বেগতে ফেলছেই। এমনিতেই কিন্তু রাজনৈতিক বয়ান আছে প্রতিপক্ষ দুটি দলের মধ্যে, যারা একসময় মিত্র ছিল, যে এই বিচার কাজ বেশি দূর এগোবে না। ওখানে একটু চেঞ্জও হয়েছে, রাজনৈতিক পরিবর্তন। এরকম একটা জায়গায় আমি একটু আসিফ খানের কাছ থেকে ঘুরে আসি। আসিফ খান, যেটি দেখলাম যে যিনি প্রসিকিউটর ছিলেন তিনি তো পদত্যাগ করেছেন, তিনি শিক্ষকতা পেশায় ফিরে যাবেন বলে তিনি জানিয়েছেন, কিন্তু এটি তো আসলে কি সমাধান? শিক্ষকতা পেশায় ফিরে যাওয়াই কি আসলে নিস্তার? এখানে সুযোগ আছে কিনা, মানে অভ্যন্তরীণ তদন্ত হবে? এখন যে ঘটনাটি ঘটেছে সেখানে আসলে বিচারিক তদন্তের প্রয়োজনীয়তা দেখেন কিনা? ডেফিনেটলি, অবশ্যই অবশ্যই। এখানে তো মানে যেটা হচ্ছে যে পদত্যাগ করা, তো মানে সেটা পদত্যাগ করলেও একটা অভিযোগ এসেছে এবং বেশ শক্ত অভিযোগ এসেছে, এবং আমরা মূল দৈনিকগুলোতে দেখেছি, এবং তারা অডিও রেকর্ড এগুলো তাদের কাছে আছে সেই সংক্রান্ত, এবং তারা বলেছে তারা একটা প্রিলিমিনারি টেস্ট করেছে। সো এই যদি হয় অবস্থা, তো তাহলে তো অফকোর্স এটার একটা তদন্ত দরকার, এবং এটার একটা একদম যথোপযুক্ত তদন্ত দরকার, এবং সেই তদন্তে যদি হচ্ছে পুরো জিনিসটা প্রমাণিত হয় তাহলে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা নিতে হবে। কারণ একই সাথে আপনি যদি মনে থাকে যে এটাই কিন্তু এটা যেমন আমরা অনেক স্পষ্টত হচ্ছে গিয়ে কিছু প্রমাণ এসে দেখছি, বাট অভিযোগ কিন্তু এটা প্রথম না, এর আগেও অভিযোগ এসেছে। আমরা দেখেছি হচ্ছে গিয়ে এই যে টিমটা আইসিটি হিসেবে, সেখানের ভেতর থেকে এই ধরনের একটা অভিযোগ এসেছে, তখন মানুষজন সেটাকে খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু এই ধরনের ঘটনা যখন সামনে চলে আসে এবং এটা যদি প্রমাণিত হয়, বা এটা যদি হচ্ছে গিয়ে আমরা যেরকম এটা রিপারকেশন যেটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে সেই ঘটনাগুলোও কিন্তু আবার হচ্ছে গিয়ে সামনে চলে আসবে, এবং যেটা পুরো ব্যবস্থাটার ইন্টিগ্রিটি নিয়ে সিগনিফিকেন্ট একটা কোয়েশ্চেন চলে আসবে। এবং আইসিটির এই ব্যাপারটা নিয়ে কিন্তু এই ইন্টিগ্রিটির যে ইস্যুটা,
এটা কিন্তু আপনি এক অর্থে যদি দেখেন সেটা 2013 সাল থেকেই সেটার ইন্টিগ্রিটি নিয়ে একটা ইস্যু আছে, এবং যেটার কারণে আমাদের ওই বিচারটাকে, যুদ্ধাপরাধীদের যে বিচার, যুদ্ধাপরাধীর ইস্যুটা তো এটা একটা মানে আপনি যদি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দেখেন, যুদ্ধাপরাধীর ইস্যু তো কোনো মানে এটাকে উড়িয়ে দেওয়ার মতো ইস্যু না। এই ঘটনাগুলো তো ঘটেছে, সেটার বিচারটা তো খুব স্বাভাবিক, সেটা হওয়া উচিত। সেটার প্রক্রিয়া নিয়ে একটা কনফিউশন ছিল। এখনো কিন্তু একইভাবে আমরা হচ্ছে কি একটা কনফিউশনের দিকে যাচ্ছি, যেটা পুরো বিচার ব্যবস্থা, এবং এরপরে ভবিষ্যতে যে রায় হবে বা আগেও যে রায়গুলো হয়েছে সেই রায়গুলোকে নিয়ে প্রশ্ন করার একটা অপরচুনিটি তৈরি হয়ে যাচ্ছে। সো সেইটা খুবই শঙ্কাজনক, এবং আমি যেটা বললাম যে এটার অবশ্যই একটা সুষ্ঠু তদন্ত দরকার, এবং একই সাথে এটাও বোঝা দরকার যে ঘটনাগুলো কেন ঘটেছে। এটা কি নিয়োগ সংক্রান্ত, যাদের নিয়োগ দেওয়া হয়েছে সেইখানে কোনো আমরা সমস্যা সংবাদ ছিল? মাধ্যমে যেমনটা দেখেছি যে প্রসিকিউটরের পক্ষ থেকেই যোগাযোগ করা হয়েছে আসলে Right, পক্ষের সাথে। so এটা সেটাই, আরো সেটাই। উদ্বেগজনক। অনেক সেটাই, ক্ষেত্রে তাহলে আসামি হচ্ছে পক্ষের সাথে পক্ষ থেকে যোগাযোগ করা হয়, এখানে Absolutely, প্রসিকিউটর absolutely. নিজে স্বপ্রণোদিত হয়ে যোগাযোগ তাহলে করেছে। আমরা প্রসিকিউটর যদি সত্য হয়ে থাকে তবে সেটা সত্যি উদ্বেগের জন্ম দেয়। মোস্তফা কামাল ভাইয়ের কাছে একটু কি ক্রাইটেরিয়া ইউজ করেছিলাম সেটাও আমাদের বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। জায়গা রয়েছে। মোস্তফা কামাল ভাই, মানে একজন প্রসিকিউটর কি চাইলেই মানে টাকা নিয়ে একজনের জামিন করিয়ে দিতে পারেন, নাকি একার পক্ষে সম্ভব? ওনার এটি তো একটা টিম ওয়ার্ক, মানে সবকিছু তো চিফ প্রসিকিউটরের মাধ্যমেই হয়ে থাকে। একজন অর্থাৎ পারেন prosecutor তো বলেই পারেন তারা না। করেছেন, কারণ পাড়ার রেকর্ড আগেও আমরা দেখেছি, বোরকা পরে একজনের কোনো বিশেষ জায়গায় গিয়ে দেখা করার ঘটনাও কিন্তু আমরা জেনেছি। তিনিও প্রসিকিউশনের খুব প্রভাবশালী একজন ছিলেন। তো এগুলো তো আমাদেরকে কষ্ট দেয়। গোটা বিচার ব্যবস্থা নিয়েই এমনিতেই নানা প্রশ্ন আছে, ওখানে আবার আইসিটি অ্যাক্ট, এটা আরও বিশেষ কিছু একটা স্পর্শকাতর। তো যখন এই ধরনের স্পর্শকাতর বিষয় নিয়ে আমাদেরকে কথা বলতে হয়, এটা কিন্তু ছোটোখাটো একটা বিষয় নয়, মূলা চুরির ঘটনা নয়, বা সামান্য কটা টাকা চুরির ঘটনা নয়, পকেটমারের ঘটনা নয়। আমাদের জাতীয় অস্তিত্বের প্রশ্ন আছে এখানে, রাজনীতির প্রশ্ন নয় তো আরও পরেই গেলাম। আবার যখন এই বিষয়গুলো রাজনীতির ময়দানে চলে যায়, তখন দেখবেন এক এক বয়ান যখন আসে, অর্থ থাক আর না থাক, সত্যতা থাক আর না থাক। কিছুদিন আগে জামাতে ইসলাম থেকে একটা অভিযোগ করা হয়েছিল, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার অডিও তাদের কাছে আছে। দুজন উপদেষ্টার কিন্তু তারা আসলে গ্রেপ্তার চেয়েছেন, জি। পদত্যাগ চেয়েছেন, তাহলে জিজ্ঞাসাবাদ সামনের চেয়েছেন, দিকে বিক্ষোভ আরো হয়েছে। কার কার আসে, আমাদেরকে তো উদ্বিগ্ন করছে। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা যে একটা নতুন বন্দোবস্ত আশা করছি, অর্থাৎ সোজা কথা একটু সংশোধন আশা করছি, সেটার লক্ষণ বোধহয় দিন দিন ক্ষীণ হয়ে আসছে। মোস্তফা কামাল ভাই, একটা বিরতি নিব, ফিরে এসে আপনার এই প্রসঙ্গ ধরে আলাপ করতে চাই। দর্শক, আরেকটা বিরতি নিতেই হচ্ছে। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশে। ডক্টর আসিফ শান, আপনার কাছে আসতে চাই। আজকে দিনভর একটি বিষয় খুব আলোচিত ছিল, সেটি হচ্ছে আমরা দেখছিলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান বিরোধী দলীয় নেতা, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার দাবি নিজের উপদেষ্টাকে যেন মন্ত্রী পদমর্যাদার জন্য পদায়ন করা হয়। পরে আমরা দেখলাম যে চিঠিটি নিয়ে ব্যাখ্যা দিয়েছে জামাত ইসলামী এবং বলেছে যে যিনি দাবি করেছিলেন, চিঠি পাঠিয়েছিলেন, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, জামাত আমিরকে না জানিয়ে চিঠি দেওয়া হয়েছে, এবং অন্য একজনকে সেখানে আসলে রিপ্লেসও করা হয়েছে। কিন্তু প্রশ্নটি এটি এসে যায় যে আসলে এই প্রস্তাবটি কেমন বলে মনে হচ্ছে, যে এখানে আমরা দেখলাম যে সাবেক দুই উপদেষ্টা, যার মধ্যে একজন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, দুজনেরই আসলে তাদের বিরুদ্ধে গ্রেফতার, জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ করছে, আবার তাদেরকে চিঠি লেখা হচ্ছে। না, আপনি দেখলেন যে প্রশ্নটি করতে করতে আপনি হেসে দিলেন, এবং প্রশ্নটি শুনতে শুনতে আমরা হেসে দিলাম। সো এটা থেকে বোধহয় বোঝা যায় যে প্রস্তাবটা কতখানি হাস্যকর ছিল। এবং তার চেয়ে এটা বড় কথা যে আপনি যদি জামাত যে অবস্থানটা সর্বশেষ নিয়েছে সেটা যদি দেখেন, জামাত কিন্তু প্রস্তাব পাঠানোর ব্যাপারটাকে অস্বীকার করেনি। জামাত উনাকে বাদ দিয়েছে, কারণ ওইখানে উনাকে যে মন্ত্রী পদমর্যাদায় বলা হয়েছে যে এইটুকু উনি অ্যাড করেছেন। সো তার মানে প্রস্তাবটা জামাত এখনো নাকচ করছে না, জামাত মনে করছে যে এইটা একটা প্রসিডিউর হতে পারে। জামাত একদিকে আবার এইটা মনে করছে, আবার আরেকদিকে দেখানো হচ্ছে ডেপুটি স্পিকারের একটি পদ তাদের দেওয়ার ক্ষেত্রে বিএনপির যে প্রস্তাব সেটা কিন্তু তারা হেজিটেন্ট, তারা এখনও ইসে করছে না। সো জামাত আমার ধারণা খুব সম্ভবত এখনও খুব পরিষ্কারভাবে বুঝতে পারছে না যে একটা অপোজিশন বা একটা বিরোধী দলের রেসপন্সিবিলিটিটা আসলে কী হওয়া উচিত, গঠনমূলকভাবে বিরোধিতা আসলে কিভাবে করা যায়, এবং বিরোধী দলের ভূমিকাটা আসলে কি। আমার যেটা ধারণা যে আমাদের ইসলামের এই সম্পর্কিত কোনো পরিষ্কার ধারণা নেই, এবং সেটা জামাতের কাজকর্মে ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এই যে ব্যাপারটা, একদিকে হচ্ছে কি আপনি যে কথাটা বললেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি একদিকে হচ্ছে সরকারের একজন মন্ত্রী, আগে উপদেষ্টা ছিলেন, এরকম মানে দুইজন উপদেষ্টা, আপনি তাদের বিরুদ্ধে আন্দোলন করছে, আবার তার কাছেই হচ্ছে গিয়ে আপনি রিকোয়েস্ট করছেন তাকে এই পদমর্যাদা দেওয়ার জন্য। এই দুইটা জিনিস যে কনফ্লিক্টিং, এটা বোঝার জন্য আপনার রকেট সায়েন্টিস্ট হতে হয় না,
এটা বোঝার জন্য আপনার সাধারণ পলিটিক্যাল কমন সেন্স থাকা লাগে, এবং অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে আপনি আসলে নিজেকে হাস্যাস্পদ করতে চান কিনা সেটার উপরে এসে করে। এবং আমরা যেটা বুঝতে পারছি যে খুব স্পষ্ট ধারণা না থাকার কারণে যে একটা গভর্নমেন্ট কিভাবে চলবে, অপোজিশন পার্লামেন্টে কী রোল প্লে করবে, আমার স্ট্যান্ডিং কমিটিগুলোতে আমার কী রোল হবে, ডেপুটি স্পিকারেরই বা ভূমিকা কী, কীভাবে কী হতে পারে, এ ধরনের আমার ধারণা যেটা, সেটার একটা ইন্ডিকেশন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে এটা ধারণা না থাকার লক্ষণ। মোস্তফা কামাল ভাই, এখানে স্ট্যান্ড কেন ঠিক থাকছে না জামাত ইসলামের রাজনীতি? এখানে বরং আমরা 2-3 দিন আগ পর্যন্ত, অর্থাৎ বিএনপির যেই কর্মশালাটা হয়েছে সংসদীয় গ্রুপ নিয়ে, তাদের বক্তব্য পরিষ্কার ছিল যে তাদের দলেও ম্যাক্সিমাম নতুন ফ্রেশ, যিনি একদম প্রধানমন্ত্রী বা সংসদ নেতা তিনিও নতুন, প্রথমবার, যিনি আবার বিরোধী দলীয় তিনিও নেতা তিনিও প্রথমবার, অর্থাৎ নতুন। তো এই নতুনের একটা কেতন কিন্তু আসলে ওড়ে, ভালো কিছুও হয়। তা জামাত কিন্তু ওই ওরিয়েন্টেশন করেছে সংসদের শপথ নেওয়ার 2-3 দিনের মধ্যেই। তো তাতে ধরে নেওয়া গিয়েছিল যে তাদের প্রস্তুতিটা একটু বেশি। মুস্তফা কামাল ভাই, মানে শপথ নেওয়ার দিনের ঘটনা মনে আছে? প্রথমে কিন্তু জামাতের পক্ষ থেকে বলা হচ্ছিল তারা শপথ নেবে না। অর্থাৎ তা অর্থ হচ্ছে যে কিছুক্ষণ পরে সিদ্ধান্ত পরিবর্তন। বিরোধিতা করা, বিরোধী দলের দায়িত্ব শুধু বিরোধিতা করাই না, যে চমৎকার বিরোধিতা করা, গঠনমূলক বিরোধিতা করা, ওই প্রস্তুতি কিন্তু আমরা দেখলাম। তারা সবার আগে ওরিয়েন্টেশন করে ফেললো। এবং জামাতে ইসলামীতেও যে নতুন সংসদ সদস্যরা এসেছেন, বেশ শিক্ষিত, হাইলি এডুকেটেড বেশ কয়েকজন আছেন। ধারণা করা হয়েছিল যে বিরোধী দলের যে ভূমিকা বা ইতিবাচক ভূমিকা যেটা, বা যেটাকে আমরা বলতে পারি দৃষ্টান্তমূলক ভূমিকা, এবার সংসদে আমরা দেখব। কারণ দৃষ্টান্তমূলক ভূমিকা রাখতে গেলে সংখ্যায় অনেক কিন্তু লাগে না। বাংলাদেশে এই দৃষ্টান্ত আছে। 1973 সালের সংসদে 292-93 জনের মতোই ছিল আওয়ামী লীগের অপোজিশন। এখন আমরা বলি অপোজিশন বা বিরোধী দল, তখন বিরোধী দল শব্দটা ছিল না, বলা হতো বিরোধী পক্ষ। তো বিরোধী পক্ষের একজন সুরঞ্জিত সেনগুপ্ত। এই জবাবদিহিতামূলক প্রাণবন্ত সংসদের আশা কতটা দেখেন? জি, আশা এখনো দেখি এই কারণে যে যারা এ ধরনের প্রস্তাব দিচ্ছেন, প্রস্তাবে কিন্তু একটা নতুনত্ব আছে। আর রাজনীতিতে এমন একটা বিষয়, কোনো কথা কখনো ফেলনা যায় না। আজকে আমি উদাহরণ হিসাবে বলি, একজন এমপি উত্তরবঙ্গের খুব জনপ্রিয়, স্থানীয়ভাবে খুবই জনপ্রিয় তিনি এখন দুনিয়াতে নেই। তিনি একদিন পার্লামেন্টে একটা প্রস্তাব তুলেছিলেন যে ঢাকা শহরে জনসংখ্যা অনেক বেড়ে গেছে, পুরো ঢাকা শহরটা দোতলা করে ফেললে কেমন হয়। তো তখন হাস্যকর মনে হয়েছে। তো আমরা ধারে কাছে কিন্তু এরই মধ্যে চলে গেছি, সড়ক হয়েছে দোতলা। অর্থাৎ রাজনীতিবিদরা যখন কিছু একটা শুরু করেন, এটার কিন্তু একটা পরিণতিতে যায়। তো জামাত যখন এবার এ ধরনের প্রস্তাব দিয়েছে, হয়তো ভবিষ্যতে আমরা দেখতেও পারি যে বিরোধী দলের জন্য যে মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা অন্তত আবদার করা যায়, পাওয়া না পাওয়া আরো পরে আবদার করা যায়। ব্যতিক্রমী কিছু আলাপ উপস্থাপনা আমরা দেখতে পাবো বলে আশা করছি। সংসদ নিয়ে আলাপ রয়েছে, আমাদের ডেপুটি স্পিকার তারা সেই বিষয়ে শুনবো। আমাদের আরেকটা তারা নেননি, সেটা ঘটনা, কিন্তু দিতে তো চেয়েছে। হ্যাঁ, বিজ্ঞাপনের বড়ই আসলে সেটি নিতেই হচ্ছে। দর্শক বিরতির পর আবার ফিরে আসছে এখন প্রকাশ। বিরতির পর ফিরে এলাম আবারও। এখন প্রকাশে ডক্টর আসিফ সাহান, যেটা আলাপ করছিলাম, এবার অনেক এমপি নতুন, সেই সঙ্গে নতুন সংসদে মোট 8টি দল রয়েছে, তারা প্রতিনিধিত্ব করছে এবারে। এই যে 12 মার্চ যে অধিবেশন শুরু হতে যাচ্ছে, সেটি কতটা ব্যতিক্রমী জনকল্যাণমুখী হবে বলে আপনার আশা, প্রত্যাশা? আমার তো ধারণা হচ্ছে গিয়ে এই সংসদের শুরুর প্রথম দিন থেকেই আমরা কিছু খুব ইম্পর্টেন্ট জিনিসপত্র দেখবো, যেটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করতে পারে। যেমন আমরা এখনও জানি না যে আমাদের যে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডার যেটা ছিল, সেটা আসলে ভবিষ্যৎ কি হবে। বিএনপির দিক থেকে বিএনপি যেটা বলেছে, তারা তো এখনও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির শপথ নেননি। একদিকে একটা কথা আছে, তারা সেটাকে মানে কনস্টিটিউশনের 2/3 মেজরিটি দিয়ে সেটাকে পাশ করিয়ে কনস্টিটিউশনে ইনকর্পোরেট করে দেন তারা শপথ নেবেন। এখন তারা কি আদৌ শেষ পর্যন্ত শপথ নেবেন কিনা, যদি না নেন তাহলে কি পুরো জিনিসটাই হচ্ছে ওনারা 2/3 মেজরিটি দিয়ে করতে চাবেন কিনা, জুলাই চার্টার ইমপ্লিমেন্ট করবেন কিনা, কতটুকু করবেন, এই জিনিসপত্রগুলো নিয়ে আমাদের ধারণা শুরু থেকেই হচ্ছে কি একটা খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাব। এবং এই জায়গাতে পার্লামেন্টারিয়ান প্রসিডিওর এবং এই জায়গাতে বিরোধী দলের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকার কথা। এবং একই সাথে আমরা যদি জুলাই চার্টারে যতটুকুতে এগ্রিমেন্ট হয়েছে, সেখানেও যদি আমরা দেখি যে যেমন এর মাঝখানে 4টা স্ট্যান্ডিং কমিটি, খুব গুরুত্বপূর্ণ 4টা স্ট্যান্ডিং কমিটির রেসপন্সিবিলিটি অপোজিশনের কাছে যাবে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, কমিটি অন এস্টিমেটস, প্রিভিলেজেস, আর একটা হচ্ছে যাই হোক, এই যেরকম 4টা কমিটি যেগুলো আপনার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেগুলোর দায়ভার বিরোধী দলের কাছে যাবে।
তাহলে এইগুলোকে বিরোধী দল যথাযথভাবে ব্যবহার করে এক্সিকিউটিভের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারবে কিনা, এবং একই সাথে অন্যান্য যে স্ট্যান্ডিং কমিটিগুলো আছে সেগুলোকে নিয়ে কাজ করতে পারবে কিনা। সো এই ক্ষেত্রে অপোজিশনের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত অপোজিশনের কাছ থেকে, অপোজিশনের যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তার কাছ থেকে আমি এখনো পর্যন্ত এই যে নতুন একটা চেঞ্জ হবে বা এইটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে, আমি এখন পর্যন্ত সেরকম কিছু দেখছি না। আশা আছে যে হয়তো তারা শেষ পর্যন্ত এই জায়গাগুলোতে ম্যাচুরিটি দেখাবেন, কারণ একটু আগে আমরা যেটা নিয়ে আলাপ আলোচনা করলাম যে আপনি এটার উপদেষ্টা হওয়ার চাইতে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমকে আপনি মনিটর করতে পারছেন কিনা, সেটা অপোজিশনের রেসপন্সিবিলিটি। সো অপোজিশনের উচিত হচ্ছে সেই জায়গায় ক্যাপাসিটিটা বিল্ড করা, যাতে ধরুন পররাষ্ট্র বিষয়ক যে স্থায়ী কমিটিটা হবে সেই স্থায়ী কমিটিটাকে যেন হচ্ছে এটার অ্যাকাউন্টেবিলিটিগুলো নিশ্চিত করতে পারে। এখনো পর্যন্ত সেটার দিকে আমি খুব একটা ঝোঁক দেখছি না, দেখে একটু আশা হতো, কিন্তু যেটা আশা করা ছাড়া তো আর কিছু করার নেই। 12 তারিখের পর আমরা ফলো আপ আলোচনার সুযোগ পাবো এটা right, দেখে। মোস্তফা হবে অনেকগুলো ইস্যু, গণভোট, রাষ্ট্রপতির ভাষণ, জুলাই সনদ, ডেপুটি স্পিকার, কি হবে জি নতুন সংসদে? প্রত্যেকটাই এক একটা কিন্তু ঘটনা, ছোট্টখাটো ঘটনা নয়। কিছুদিন কিন্তু আমরা পিআর নিয়ে গোটা জাতি ব্যস্ত হয়ে গেলাম, অল্প দিনের মধ্যে কিন্তু দিব্যি বলে গেলাম। আপনি দেখেন গত কয়েকদিন ধরে কিন্তু উচ্চকক্ষ নিম্নকক্ষ আলাপান নাই, কোনো পক্ষ থেকেই নাই। অর্থাৎ 12 তারিখ পর্যন্ত আমরা কোন নমুনা দেখব, কিন্তু ভাব নমুনা যেটা দেখছি যে প্রথম দিনেই যেটা আছে অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শোনা, সেটা নিয়েও জামাতের ভিতরগত যেসব তথ্য পাচ্ছি মনে হচ্ছে এই ইস্যুতেও তারা সরকারকে ভোগাবে, অর্থাৎ এটাও একটা ইস্যু হবে। তারপরে রয়েছে ধরেন বিভিন্ন পাহারা দেয়া যে শব্দগুলো তারা ব্যবহার করে, ছায়া সংসদ, ছায়া সরকার, শুনতে ভালো লাগে এগুলো। বাংলাদেশে এগুলো আসলে খুব একটা কার্যকর হয়নি কখনো। তো হয়নি বলেও বা না হয়নি এর মধ্যেও 91-তে আমরা কিছুটা চর্চা দেখেছিলাম স্বৈরাচার পতনের পর, 96-তেও দেখলাম কিছুটা। এর পরবর্তীতে কিন্তু সংসদ কার্যক্রম হয়ে গেল গালিগালাজ, টেবিল কিলানো, জোরে জোরে হা না বলা, অথবা বিনা মাইকে কে কথা বলতে পারে, সংসদের সক্ষমতা কিন্তু চলে গেল ওই জায়গায়। এই গেল একটা দিক। আরেকটা দিক খুব আলোচনায় ছিল গত কয়েকদিন, একদম নেই, না সরকার পক্ষে না বিরোধী পক্ষে, যে মাননীয় সংসদ সদস্যদের কাজটা কি হবে। ওনারা কি ইট বালি রড সিমেন্টের কারবারে ব্যস্ত থাকবেন, নাকি সংবিধান বা আমাদের সংস্কার বা আইন বিচার, রাষ্ট্রের বিভিন্ন পদ্ধতি, চেক অ্যান্ড ব্যালেন্স করা, এগুলোতে থাকবেন? ওই আলোচনাও কিন্তু নেই। অর্থাৎ যথারীতি ওই যে উন্নয়নের নামে কে কত রাস্তা করবেন আর ঘাট করবেন, কে কাকে কত গালিগালাজ করবেন, আমরা কিন্তু নমুনা ওদিকে দেখছি। মোস্তফা কামাল ভাই, মানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে কিনা, মানে এই জায়গাটা তো জটিলতা রয়ে গেছে, এই জায়গাটায় কি দেখেন? ভালো রকমের জটিলতা রয়ে গেছে, সেটা কিন্তু আসলে বারবার যদি সংবিধান, জামাত আর এনসিপি শপথ নিয়েছে, বিএনপি নেয়নি, এই জায়গাতে কি হবে? জি, একটা সংঘাত হবে সেখানে, এটা স্পষ্ট। এটা মন্ত্র জানা লাগে না যে কি হবে, এটা বোঝাপড়ার বিষয়। এটা আসলেই সংবিধানের বিষয় নয় এখন পর্যন্ত, প্র্যাকটিক্যালি সেটা বোঝাপড়ার বিষয়। যেমন বোঝাপড়া একটু একটু ছিল বলেই তো ডেপুটি স্পিকার পদ অফার করা হয়েছে, এটাও তো সংবিধানে নেই। অর্থাৎ বারবার যদি সামনে বেশি বেশি করে সংবিধান আনা হয়, অনেক কিছুর ফয়সালা হবে না। কারণ বারবার সংবিধান করলে 5 আগস্ট নিয়েও কিন্তু কথা এরই মধ্যে আসছে। এখনো প্রধানমন্ত্রীকে ওইসব পুরনো প্রশ্ন, সেটা নিয়ে জামাতের অনেক নেতা প্রশ্ন তুলছে, শুরু করে দিয়েছেন তারা পুরোদমে। অর্থাৎ এই প্রশ্নে আওয়ামী লীগের নেতাদের যে বয়ানটা ছিল কিছুদিন, ওই বয়ানটা কিন্তু জামাত দেয়া শুরু করেছে। এটা কিন্তু নমুনা ভালো ঠেকছে না। স্বাভাবিক কাণ্ডজ্ঞানে এটা স্পষ্ট যে ডিস্টার্ব করা, তো কিন্তু ডিস্টার্ব করারও কিন্তু অনেক কিছু আছে। সব ডিস্টার্ব অর্থে নেগেটিভ অর্থ না, সরকারকে পাহারা দেয়া, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেয়া, ওই সক্ষমতা কিন্তু জামাত ইসলামের এমপিদের আছে, ওই মেধা তাদের আছে। আমরা বাকি আলাপটা তুলে রাখি 12 মার্চের পরে। আসিফ শাহ নিশ্চয়ই আগামী সপ্তাহে এই বিষয় নিয়ে সে পর্যন্ত আশাবাদী থাকি আমরা। তখন অনেক ইস্যু পাওয়া যাবে আসলে। আমরা যে আলাপ করলাম তার সাথে কতটুকু মিল পেলাম সে বিষয় নিয়ে নিশ্চয়ই আগামী সপ্তাহে আলাপের সুযোগ হবে আপনাদের সঙ্গে। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আজকে দর্শক শেষ করছি এখন প্রকাশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।